প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আজকে তোমাদেরকে ব্যবসা শিক্ষা শাখার ফিনান্স এবং ব্যাংকিং ক্লাস নেব। আমি বিগত ক্লাসগুলিতে তোমাদেরকে ব্যাংকিং অধ্যায় থেকে পাঠদান করেছি। এবার আমি অর্থায়ন ফিনান্স এবং ব্যাংকিং থেকে করে যাচ্ছে করাবো অর্থায়ন, অর্থাৎ ফিনান্স থেকে করাবো। আমার আজকের বিষয় অধ্যায় হলো প্রথম অধ্যায় থেকে আমরা যেই সকল বিষয়গুলি জানবো এবং শিখব। অধ্যায়ের পরিচিতিটা প্রথম দেখছি। অধ্যায়ের নাম অর্থায়ন ও ব্যবসা অর্থায়ন, ফিনান্স অ্যান্ড বিজনেস ফিনান্স। এ সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমি প্রথম তোমাদেরকে ধারণা দেব অর্থায়ন কি বা ব্যবসা অর্থায়ন। তারপর আর যে সকল বিষয় জ্ঞান অর্জন করব, অর্থাৎ এই অধ্যায় পাঠ করে আমি যে সকল জ্ঞানগুলি অর্জন করতে পারবো সেই বিষয় নিয়ে একটা ধারণা দিচ্ছি। প্রথম, ব্যবসায় অর্থায়নের ধারণা। ব্যবসা অর্থায়ন কি, তারপরে অর্থায়নের ক্রম বিকাশের ধারা, অর্থায়নের শ্রেণী বিভাগ, অর্থায়নের গুরুত্ব, ব্যবসা অর্থায়নের নীতি, অর্থায়ন ব্যবস্থাপনার কার্যগুলি, এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, এ অধ্যায় শুরু করার সর্বপ্রথমে আমি অর্থায়ন সম্পর্কে আলোচনা করব। অর্থায়ন কি, ফিনান্সটা কি? অর্থায়ন হলো তহবিল সংগ্রহ করে উক্ত তহবিলের যথাযথ ব্যবহার ও ব্যবস্থাপনা, যাবতীয় কার্যগুলিকে আমরা অর্থায়ন করি। অর্থাৎ অর্থ কোথায় থেকে সংগ্রহ করা হবে, কিভাবে সংগ্রহ করা হবে, কখন সংগ্রহ করা এবং এগুলি কিভাবে ব্যয় করা হবে, এই সম্পর্কে আমরা যখন জানি তখন এটারই আমরা কি বলি, অর্থায়ন বলি। আর ব্যবসা অর্থায়ন, বিজনেস ফিনান্স, কারবারি অর্থায়ন হলো একজন কারবার প্রতিষ্ঠানের মালিক তহবিল সংগ্রহ করে উক্ত তহবিলের যথাযথ প্রয়োগ এবং ব্যবহার নিশ্চিত করাটাকে হলো ব্যবসা অর্থায়ন বলে। এখন ব্যবসা অর্থায়নের ধারণা। ব্যবসা অর্থায়ন তহবিল নিয়ে হলো কাজ করে, ব্যবস্থাপনা হলো কি, তহবিল নিয়ে কাজ করে। অর্থাৎ কোন উৎস থেকে কি পরিমাণ তহবিল সংগ্রহ করা হবে, কোথায় কিভাবে বিনিয়োগ করা হবে। এই বিনিয়োগকৃত প্রতিষ্ঠান হতে পারে, তেমনি অব্যবসায়ী প্রতিষ্ঠান হতে পারে, পারিবারিক হতে পারে, রাষ্ট্রীয় হতে পারে। এখানে এই ধারণাতে বোঝা গেল যে অর্থায়ন শুধু ব্যবসার ক্ষেত্রে বিস্তৃত নয়, এটা পরিবার, সমাজ, রাষ্ট্র সর্বক্ষেত্রেই কি অর্থায়নের যথাযথ প্রয়োগ আছে। অর্থায়নের ক্রম বিকাশকে আমরা 8টা ধাপে ভাগ করেছি। 1930-এর পূর্ববর্তী মার্কিন যুক্তরাষ্ট্রে একত্রীকরণের প্রবণতা দেখা যায়, কোম্পানিগুলি একত্রীকরণের প্রবণতা দেখা যায়। অর্থাৎ কোম্পানিগুলি একত্রিত করে আর একটা ব্যালেন্স শিট অর্থাৎ উদ্ধৃতপত্র বা বিবরণী পত্র প্রকাশ করে। এটা কি 1930-এর পূর্ববর্তী সময়।
1930 মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবসা মন্দা অবস্থায় দেখা যায়, অর্থাৎ ব্যবসাগুলোর অবস্থা তেমন ভালো ছিল না। তখন কোম্পানিগুলো শেয়ার বিক্রি করে, জনসাধারণের সম্মুখে শেয়ার বিক্রি করে তারা কি মূলধন সংগ্রহ করেছিল। 1940 সালে ব্যবসা পরিচালনা সুষ্ঠুভাবে সম্প্রসারিত এবং তারল্য নীতি অনুসরণ করা হয় এবং ব্যবসায় তারল্যর পরিমাণ তারা অনুভব করতে পারছে যে তারল্য অর্থাৎ নগদ টাকা খুবই প্রয়োজন। 1950 এটা ব্যবসায়ের একটা সনাতন যুগ। এ সময় মুনাফা অর্জনের উদ্দেশ্যে তারা ব্যয়টাকে হ্রাস করে মূলভাবে তারা মুনাফা অর্জনের ভূমিকাটা বেশি প্রভাব ফেলে, অর্থাৎ ব্যয় হ্রাস করে আয়ের পরিমাণ বাড়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে। 1960 আধুনিক অর্থায়নের ক্রমবিকাশ শুরু হয়। মূলত আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয় এবং মূলধন বাজারকে অগ্রাধিকার দেওয়া হয়, অর্থাৎ অর্থায়ন ব্যবস্থার ক্ষেত্রে মূলধন সংগ্রহের উপর জোর প্রয়োগ করা হয়। 1970 এই যাত্রা শুরু করার পর মূলধনের পরিমাণ যথাযথ প্রয়োগ করে মূলধন খাটানোর জন্য সর্বোচ্চ চেষ্টা চালায়। 1980 এ সময় তথ্য প্রযুক্তি প্রচুর পরিমাণে ডেভেলপ হয় এবং আধুনিকভাবে কম্পিউটারের মাধ্যমে প্রয়োগ করে ব্যবসায়ের যাবতীয় তহবিল সংগ্রহ থেকে শুরু করে এর যথাযথ প্রয়োগ এবং ব্যবহারে নিশ্চিত করে। এবং সম্পূর্ণভাবে কম্পিউটার প্রয়োগের মাধ্যমে তারা বিভিন্ন যাবতীয় হিসাব নিকাশ প্রয়োগ করে এবং অর্থায়নের যথাযথভাবে বাস্তবায়ন করার চেষ্টা করে। 1990 এটা হইল অর্থায়নের স্বর্ণযুগ, অর্থাৎ একদম সনাতন পদ্ধতি একদম বাতিল বলে গণ্য করা হয় এবং আধুনিক অর্থায়নের যাত্রা শুরু করে। এবং এই যাত্রা শুরু করার পর WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আত্মপ্রকাশ করে। তখন বিশ্বের মধ্যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অর্থায়নের সুপ্রসার গঠিত হয়। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে অর্থায়নের ক্রম বিকাশের 8টা ধাপ 1930-এর পূর্ব থেকে 1990-এর পূর্ব পর্যন্ত আলোচনা করলাম। আশা রাখি তোমরা সুন্দরভাবে এই ধারাগুলো 1930-এর পূর্ব 1930, 1940, 1950, 1960, 1970, 1980, 1990 এই ধারাগুলো আমি ক্রম ধারায় কি আলোচনা করব। এগুলি হলো অর্থায়নের ক্রম বিকাশের উন্নয়নের ধারা। তারপর অর্থায়নের শ্রেণী বিভাগ, ফিনান্সের ক্লাসিফিকেশন এখন দেখাবো। ক্লাসিফিকেশনের মধ্যে প্রথম পারিবারিক অর্থায়ন। পরিবার একটা সামাজিক প্রতিষ্ঠান। একটা পরিবার চালাতে গেলে পরিবারের কর্তাকে অবশ্যই বিভিন্ন উৎস থেকে আয় করতে হয় এবং অগ্রাধিকার ভিত্তিতে সে ব্যয় করে। যে ব্যয়গুলো তার সবচাইতে গুরুত্ব এবং যে ব্যয়গুলি তার মৌলিক অধিকারের ভিতরে পড়ে সেই ব্যয়গুলি সর্বপ্রথম সে অগ্রাধিকার ভিত্তিতে ব্যয় করে। অর্থাৎ আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্যপূর্ণ বিধান করে। তখন আয়ের কিছু অংশ যদি ব্যয় করার পর থেকে যায় তখন বাড়তি অর্থটাতে সে কী করে তার পরিবারের জন্য ভবিষ্যতের জন্য কি সঞ্চয় করে রাখে। তাহলে পারিবারিক অর্থায়ন ও অর্থায়নের ক্ষেত্রে আমরা আলোচনা বুঝতে পারলাম যে অবশ্যই একটা পরিবারে বিভিন্ন
ভাবে আয় করে থাকে, অর্থাৎ চাকরি করতে পারে, কৃষিকাজ করতে পারে, ব্যবসা করতে পারে। এই সকল উৎস থেকে সে কি অর্থ সংগ্রহ করে থাকে এবং উক্ত অর্থ সেই তার পরিবারের সন্তান, স্ত্রী, বাবা মা তার তলে কি ব্যয় করে এবং ব্যয়কৃত অর্থের থেকে গচ্ছিত অর্থাৎ সঞ্চিত যেটা থাকে সে তা ভবিষ্যতের জন্য কি জমায়েত করে। সরকারি অর্থায়ন। সরকার একটা দেশের বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কাজ করে থাকে, আর এটা সরকার জনকল্যাণমূলক কাজ করতে গেলে তাকে বিভিন্ন উৎস থেকে তাকে অর্থ সংগ্রহ করতে পারে। উৎসগুলো ভ্যাট আছে, ট্যাক্স আছে, তারপরে ছাত্রছাত্রীদের পরীক্ষার ফি আছে, রেজিস্ট্রেশন ফি আছে, আয়কর আছে, এগুলি থেকে সরকার অর্থ সংগ্রহ করে এবং এই সকল অর্থ থেকে যদি সম্পূর্ণভাবে সে জনকল্যাণমূলক কাজ না করতে পারে তখন সে বিভিন্ন উৎস থেকে অর্থাৎ ব্যাংক, বিভিন্ন সংস্থা অথবা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে অর্থ সংগ্রহ করে এবং সেগুলো কি সে ব্যবহার করে বিভিন্ন উন্নয়নমূলক কাজ। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলো অর্থাৎ জনকল্যাণমূলক কাজগুলো প্রায়ই কি ব্যয়ের খাত, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান, অমুনাফাভোগী প্রতিষ্ঠান, এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের বেতন ভাতা, সরকারি কর্মচারীদের বেতন, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, সেতু এগুলি নির্মাণ করার সরকারের ব্যয় এবং প্রতিরক্ষা খাতে ব্যয় হয়। এগুলি সরকারের একটা ব্যয়ের উৎস এবং আয়ের উৎসগুলি কি সে বিভিন্ন উৎস থেকে আয়কর এবং ট্যাক্স, ভ্যাট এগুলির মাধ্যমে সে কি অর্থ সংগ্রহ করে এবং যথাযথ মানুষের কল্যাণ সাধন করার জন্য সর্বাত্মক সচেষ্ট থাকে একটা সরকার। আন্তর্জাতিক অর্থায়ন। আমরা বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করে থাকি, দেশের ছাড়াও বিদেশে, অর্থাৎ বৈদেশিক বাণিজ্য, যেটাকে আমরা বলি আন্তর্জাতিক বাণিজ্য, অর্থাৎ আমদানি এবং রপ্তানির মাধ্যমে আমরা কি আন্তর্জাতিক বাণিজ্য করে থাকি। আন্তর্জাতিক বাণিজ্যগুলো আমরা কিছু পণ্য বিদেশে রপ্তানি করি এবং কিছু পণ্য আমরা কি আমদানি করি। আমদানি, রপ্তানি এবং আমদানির মাধ্যমে একটা ঘাটতি দেখা যায়, এটা আমরা কি বলি তখন ওইটা ঘাটতি বাজেট হয়। আমদানি রপ্তানির মাধ্যমে সরকার বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করে থাকে। এর জন্য ব্যাংক, বিভিন্ন ধরনের সংস্থা আছে যেগুলো আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে প্রত্যয়নপত্র সংগ্রহ করে সে অর্থের কি ব্যবহার নিশ্চিত করে। অব্যবসায়ী প্রতিষ্ঠান, যেগুলো মুনাফাভোগী নয়, অর্থাৎ বিভিন্ন ধরনের সেবামূলক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির, এগুলো বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে যেগুলো ব্যয়ের খাত আছে এবং আয়ের খাত আছে। কিন্তু আয় এবং ব্যয়ের খাতগুলো এর উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য কোনো মুনাফা অর্জন নয়, যা জনকল্যাণ করা। অমুনাফাভোগী প্রতিষ্ঠানগুলো বিভিন্ন উৎস থেকে বিভিন্ন দান অথবা সরকারি পৃষ্ঠপোষকতা অর্থ সংগ্রহ করে তারা এই উন্নয়নমূলক কাজগুলো অর্থাৎ সেবাগুলো সে সম্প্রদান করে থাকে, যা এটা ব্যয়ের একটা খাত। অর্থাৎ আয়গুলো বিভিন্ন কল্যাণ তহবিল এগুলি সংগ্রহ করে তারা, যেমন স্কুল, কলেজ, মাদ্রাসা, এগুলো আয় ব্যয়ের খাতগুলো তারা এখানে কোনো মুনাফার উদ্দেশ্য অথবা কোনো কিছু উদ্দেশ্যের বিনিময় নেই, অর্থাৎ সেবার মনোভাব নিয়েই কি অর্থায়নগুলি আলোচনা করা। ব্যবসা অর্থায়ন। ব্যবসার প্রধান উদ্দেশ্য হইল কি মুনাফা অর্জন। এই মুনাফা অর্জন করতে হলে তাকে অবশ্যই কি ব্যবসায়ের কি প্রাণ শক্তি অর্থাৎ মূলধন সংগ্রহ করতে হবে, যাকে বলা হয় ব্যবসায়ের চালিকা শক্তি বা প্রাণ বা মূলধন, অর্থাৎ রক্ত প্রবাহ। একটা মানুষের দেহে যেমন রক্ত ছাড়া তার অস্তিত্ব কল্পনা করা যায় না, অর্থাৎ সে বিলীন হয়ে যাবে, তেমনই একটা ব্যবসায়ের অর্থায়ন অর্থাৎ মূলধন হলো ব্যবসায়ের প্রাণ। তা প্রতিটা ক্ষেত্রেই সে তার অর্থায়ন কার্যক্রম অর্থাৎ পণ্য ক্রয় থেকে বিক্রি করা, অর্থাৎ পণ্য ক্রয় করতে গেলে তাকে অবশ্যই কি অর্থের নির্গমন করতে হয়, আর বিক্রি করলে সে তার অর্থ কি আগমন ঘটে। তাহলে ব্যবসা সম্প্রসারণের জন্য অবশ্যই ব্যবসায়ীকে অর্থের আগমন এবং নির্গমনগুলো চিহ্নিত করতে হবে। অর্থাৎ ব্যবসা অর্থায়ন হলো কি প্রতিটা ব্যবসায়ের ক্ষেত্রে আগমন এবং নির্গমন সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়ন। ব্যাংক বিভিন্ন ধরনের থাকে, কিছু আছে হইলো বাণিজ্যিক ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক,
তারপরে বিভিন্ন ধরনের আর্থিক প্রতিষ্ঠান, এনজিও সংস্থা, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এ ধরনের বিভিন্ন সংস্থা আছে, সেগুলোও কি এই অর্থায়নের আওতায়। কারণ এগুলো মূল উদ্দেশ্য হইল কি অর্থায়নে ফলপ্রসূ ব্যবহার করে জনকল্যাণ করা, পাশাপাশি অর্থায়নের উৎসগুলো চিহ্নিত করা। অর্থাৎ ব্যাংকের কাজ হলো গ্রাহকদেরকে সেবা দিয়ে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান থেকে অর্থ সংগ্রহ করে এবং অর্থের যথাযথ ব্যবহার করে, এবং বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠানকে কী করে, তারা হলো মূলধন সংগ্রহের জন্য ঋণ হিসাবে অর্থ সরবরাহ করে থাকে। এবং শিল্প প্রতিষ্ঠানগুলো মালিক তারা কি করে, অর্থ বিনিয়োগ করে, এর বিনিময়ে তারা মুনাফা অর্জন করে। প্রিয় শিক্ষার্থী, অর্থায়নের শ্রেণী বিভাগ 6টা। এই বিষয়ে আমি আলোচনা করলাম: পারিবারিক অর্থায়ন, সরকারি অর্থায়ন, আন্তর্জাতিক অর্থায়ন, অব্যবসায় প্রতিষ্ঠানের অর্থায়ন, ব্যবসা অর্থায়ন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়ন। আশা করি অর্থায়নের শ্রেণীবিন্যাস থেকে তোমরা অনেক কিছু শিখতে পারলে। তারপর আছে আর্থিক ব্যবস্থাপনার কার্যবলী। একটা আর্থিক ব্যবস্থাপনার কার্যবলীকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি: আয় সিদ্ধান্ত এবং ব্যয় সিদ্ধান্ত। অর্থাৎ একজন ব্যবস্থাপনায় আয়ের এবং ব্যয় এই ব্যাপারে অবশ্যই কি তার সিদ্ধান্ত যথাযথভাবে মূল্যায়ন করতে হয়। যদি আয় এবং ব্যয় সিদ্ধান্ত সঠিকভাবে নিরূপণ না করতে পারে, তবে কোনো অবস্থাতেই কি অর্থের যথাযথ প্রয়োগ অর্থাৎ তহবিল সংগ্রহ এবং ব্যবস্থাপনা কার্যবলী কোনো অবস্থাতেই কি সম্পন্ন হবে না, অর্থাৎ ফলপ্রসূ হবে না, ব্যর্থ হবে। তারপর অর্থায়ন ব্যবস্থাপনার গুরুত্ব। অনগ্রসরতা ব্যাংক ব্যবসায় মূলধন সংকট। একটা ব্যবসা প্রতিষ্ঠানে সব সময় অর্থের সংকট থাকে, তখন বিভিন্ন সংস্থা থেকে অর্থ সংগ্রহ করে সে অর্থের সংকট লাঘব করে। অনগ্রসরতা ব্যাংক ব্যবস্থা। আমাদের দেশে ব্যাংক ব্যবস্থাগুলো অনগ্রসর, তেমন স্বয়ংসম্পন্ন না। তারপরে স্বল্প শিক্ষিত উদ্যোক্তা। আমাদের দেশের উদ্যোক্তাগুলো প্রশিক্ষণপ্রাপ্ত না এবং সুশিক্ষিত না। শিক্ষিত উদ্যোক্তার ঘাটতির জন্য ব্যবসা প্রতিষ্ঠানে অর্থায়নের সঠিক ব্যবহার করা হয় না, অর্থাৎ ব্যবস্থাপনার সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে না, তখন ওই ব্যবসায় অর্থায়ন সঠিকভাবে হয় না। উৎপাদনমুখী ব্যবস্থা, বিনিয়োগ এবং জাতীয় আয়। একটা উৎপাদনমুখী অর্থায়ন ব্যবস্থা থাকতে হবে, কারণ উৎপাদনমুখী যদি না হয় কোনো অবস্থাতেই অর্থায়নের সঠিক ব্যবহার করা যায় না। কারণ উৎপাদন করতে গেলে কাঁচামাল সরবরাহ এবং যন্ত্রাংশ ক্রয় এবং বিভিন্ন ধরনের কর্মচারী নিয়োগ সবগুলি কি তার এই উৎপাদনমুখী ব্যবস্থা প্রয়োগ করতে হবে। তার ফলে দেখা যায় কি একটা দেশের জাতীয় আয় অর্থাৎ মোট আয় যখন বৃদ্ধি পায়, তখন মোট উৎপাদন যখন বৃদ্ধি পায়, তখন তার জাতীয় আয় বৃদ্ধি পায় এবং দেশ অর্থনীতির দিক থেকে উন্নয়নশীলের ধাপে ক্রমান্বয়ে অগ্রগতির দিকে ধাবিত। প্রিয় শিক্ষার্থী, আমি আমার অনলাইন ক্লাস শেষ করার পূর্বে তোমাদেরকে আমি আবার বলছি যে আমি যে তোমাদেরকে অর্থায়নের সংজ্ঞা দিলাম, ব্যবসা অর্থায়ন কাকে বলে, অর্থায়নের ক্রমবিকাশ, অর্থায়নের গুরুত্ব, অর্থায়নের শ্রেণী বিভাগ, তোমরা যদি ভালোভাবে প্রথম অধ্যায়ে সুন্দরভাবে পড়ো, আমার এই ক্লাসটা অবশ্যই ফলপ্রসূ হবে। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার পরবর্তী ক্লাসে সাক্ষাৎ হবে। আল্লাহ হাফেজ।